দেখুন, যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটা সম্পূর্ণভাবে তৈরি করেছেন, ঘটিয়েছেন, মদদ দিয়েছেন কুণাল ঘোষ। মনে করবেন যে ইতিপূর্বে তিনি একটা এই তথাকথিত চাকরিহারাদের নিয়ে একটা মিছিল করেছিলেন, হাইকোর্ট অভিযান। সেটা মাঝপথে পুলিশ আটকে দিয়েছিল, সেসব ভিডিও আমাদের কাছে আছে। এবং সেদিনকে এই ঘটনা ঘটার পর যারা ওখানে জমায়েত হয়ে বিশৃঙ্খলা তৈরি করেছেন তারা কিন্তু প্রথমেই চলে যান কুণাল ঘোষের কাছে। রাজ্যের শিক্ষামন্ত্রীর কাছে গেলেন না, মুখ্যমন্ত্রীর কাছে গেলেন না, গেলেন কুণাল ঘোষের কাছে এবং গিয়ে সেখানে একটা প্রেস কনফারেন্স করলেন। এবং সেই প্রেস কনফারেন্সে কুণাল সরাসরি আদালতের বিচার ব্যবস্থার বিরুদ্ধে কটাক্ষ করলেন। অতএব তিনিও একজন অভিযুক্ত, যিনি সরাসরিভাবে তৃণমূল কংগ্রেস দলের নেতৃত্ব দিচ্ছেন বিচার ব্যবস্থা, বিচারপতি, আইনজীবীদের ওপর আক্রমণের। স্যার, প্রাথমিকভাবে বেঞ্চ কেন মনে করছে যে এটা ক্রিমিনাল কন্টেন্ট, রুল জারি করা হবে? এটা যদি পরিষ্কার করে দিন। প্রথমত, একটি মামলাকে কেন্দ্র করে যে মামলা চলছিল সেই দিনই যারা মামলা করছিলেন আইনজীবীরা, তাদের উপরে আক্রমণ করা হয়েছে। এটা পরিকল্পিত আক্রমণ। সুতরাং এটা তো বিচার ব্যবস্থার উপরই আক্রমণ। যে আইনজীবীরা কোর্টে সওয়াল করতে যাবেন বা সওয়াল করে বেরোবেন, সেই সময় তাদের উপর যদি আক্রমণ করা হয়, এটা বিচার ব্যবস্থার উপর আক্রমণ। আর দুই হচ্ছে, সেদিনকে যারা জড়ো হয়েছিলেন তারা বিচারপতির ছবি নিয়ে সেই ছবিকে পদদলিত করা। আমার ছবি টবি করেছেন, ঠিক আছে, সে হতেই পারে, ও নিয়ে আমি খুব চিন্তিত নই। কিন্তু একজন বিচারপতি যিনি বিচার করছেন মামলার, সেই বিচারপতির প্রতি অশ্রাব্য গালিগালাজ, কুৎসামূলক কথা, তার ছবিকে ওইভাবে অবমাননা করা, এর সম্পূর্ণটাই ছিল পরিকল্পিত আক্রমণ বিচার ব্যবস্থার উপরে। স্যার, যারা বিচারপতির ছবি একদম পায়ের তলায় মারালো, আপনাদের আক্রমণ করলো, তারা কি এবার বিহাইন্ড দ্য বার থাকবে? তাদের ঠিকানা কি জেল হবে? দেখা যাক, সেটা কলকাতা হাইকোর্টের বিচারপতিরা যা নির্ণয় করবেন তার উপর নির্ভর করে। কিন্তু আমরা এর বিরুদ্ধে সরাসরি প্রচার, মানুষকে সচেতন করা, মানুষকে জেগে উঠতে হবে তাদের গণতান্ত্রিক অধিকার। কেন বিচার ব্যবস্থা হচ্ছে মানুষের শেষ ভরসার জায়গা। সেটাকে যদি ভেঙে চুরে দেওয়া হয় তাহলে মানুষ যাবেন কোথায়? মানুষ তো হয়তো সরাসরি গুন্ডাদের নিয়ন্ত্রণে চলে যাবেন, যেটাই তৃণমূল কংগ্রেস চায়। স্যার, 2016 সালে যারা যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেককে ভাতা দিতে হবে, এমনই দাবি উঠছে সমাজের বিভিন্ন জায়গা থেকে দাবি উঠছে না, এই দাবিটা উঠছে একটা পাল্টা দাবি হিসেবে মনে হয় যখন রাজ্যের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টের রায় থাকা সত্ত্বেও অগ্রাহ্য করে বলেন আমি ভাতা দেবো। এখন এটা তো করদাতাদের জেগে ওঠা উচিত। করদাতাদের টাকা যদি এইভাবে মন্দির, মসজিদ, গির্জা নির্মাণ এবং দুর্নীতিকে লালন পালন করার জন্য ব্যবহার করা হয়, তবে সেই করদাতারা কর দিচ্ছেন কেন? তাদের যদি চেতনা বৃদ্ধি না হয় তাহলে কিন্তু এইভাবেই করের টাকা নিয়ে ছিনিমিনি খেলা হবে। স্যার, বেতন ফেরতের যে কথাটা উঠেছিল যে টেন্টেড, যারা চিহ্নিত টেন্টেড, তাদের তাদের যে বেতন তারা পেয়েছেন সেই বেতন তাদের ফিরিয়ে দিতে হবে। এই বেতন ফেরতের বিচার কোথায় হবে? কলকাতা হাইকোর্ট? কলকাতা হাইকোর্টই হবে। আমরা কলকাতা হাইকোর্টের কাছে আবেদন করেছি। স্যার, বৃহস্পতিবার শিক্ষাকর্মীদের কয়েকজন প্রতিনিধির সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। সেখানে বোর্ডের তরফে আশ্বাস দেওয়া হচ্ছে একসঙ্গে রিভিউ পিটিশনের পথে এগোবে সরকার। পাশাপাশি আইনি লড়াইতেও চাকরিহারা শিক্ষাকর্মীদের পাশে আছেন বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। সেই আবহেই অনশন প্রত্যাহার করলেন শিক্ষক কর্মীরা। রিভিউ পিটিশনে কোনো কাজ হবে বলে আপনার মনে হয়? ওরা একটা পিটিশন করে সর্বনাশ করেছে, তারপরে আবার রিভিউ পিটিশন। যাই হোক, সরকারের পয়সা আছে, দিল্লি যাবেন বেড়াতে, বড় বড় আইনজীবীদের টাকা খরচ দেবেন, তারপর রিভিউ ফাইল করবেন, এগুলো তো হতেই পারে। কিন্তু যে সিদ্ধান্ত সুপ্রিম কোর্ট একবার নিয়েছেন সেই সিদ্ধান্ত নড়চড় হবে বলে আমার মনে হয় না। স্যার, চাকরিহারা শিক্ষাকর্মীদের যে ভাতা দেওয়ার কথা ঘোষণা করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী, এটা কি আইনত দেওয়া যায়? তিনি দিতে পারেন? এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কাজটা আইনত করেছেন? আমি তো এই কথা বারবার বলে আসছি, মানুষকে তো ভাবতে হবে, সচেতন হতে হবে। এই রাজ্যের মুখ্যমন্ত্রী কোন কাজটা আইনত করেছেন এটাই তো গবেষণার বিষয় হয়ে দাঁড়াবে। ও সব কাজই তো বেআইনি, সব কাজই তো দুর্নীতিমূলক, এ নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই।
স্যার, এসএসসির চেয়ারম্যানকে একদম এজলাস থেকে জেলে পাঠানোর হুঁশিয়ারি কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের উচ্চ প্রাথমিক নিয়োগ সংক্রান্ত মামলায় বুধবার এজলাসে ডেকে পাঠানো হয় এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে। এবং হাইকোর্টের নির্দেশের পরেও ভূগোলে নিয়োগ না পেয়ে আদালত অবমাননার যে মামলা করা হয়েছিল, এসএসসি জানায় ভূগোলে ওবিসি মেল সিট না থাকায় চাকরি দেওয়া যায়নি। এহেন জবাবের পরেই বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন যে এটা এসএসসির ভুল, তার দায় এসএসসির। গ্রেফতার করে জেলে পাঠাবো চেয়ারম্যানকে একদম এজলাস থেকে। বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ও বললেন যে নিয়োগ প্রক্রিয়া শুরুর সময় দুটো ভাগে শূন্যপদ ঠিক হয়, ঘোষিত শূন্যপদ আর বিজ্ঞপ্তি দেওয়ার পরে সম্ভাব্য শূন্যপদ। তাহলে এখন কেন এসএসসি বলছে বলে শূন্যপদ নেই? দেখুন, বারবার দেখবেন আপনি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্নীতিগ্রস্ত মুখ্যমন্ত্রী চিৎকার করে বলেন আমার হাতে প্রচুর পদ আছে, নিয়োগ হতে পারে, নিয়োগ করতে দিচ্ছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য। এটা তো ওর একমাত্র স্লোগান সর্বত্রই, এবং সেই স্লোগান নিয়ে বহু লোক আমাকেও আক্রমণ করেছেন, আপনি সব আটকে রেখেছেন, আপনি চাকরি খেয়ে নিচ্ছেন। তো যখন চাকরি এই ডিভিশন বেঞ্চের রায়টা আমরাই করিয়ে দিয়েছিলাম, যখন সেই ডিভিশন বেঞ্চের রায়ে পরিষ্কার নির্দেশ দিল যে নিয়োগ করো, সেই সময় সে নিয়োগ কেন আটকে আছে বিভিন্ন বাহানায়? এবং বিচারপতিরা যদি এরকম নির্দেশ দেন, সেটা অত্যন্ত প্রয়োজনীয় নির্দেশ আমাদের রাজ্যকে আইনি পথে পরিচালনার জন্য। বিভিন্ন অফিসারকে এরকম সরাসরি যদি কারাগারে পাঠিয়ে দেওয়া হয় বিভিন্ন ক্ষেত্রে, তবেই দেখবেন এরা আইন অনুযায়ী কাজ করবে, তা না হলে আইন অনুযায়ী কাজ করবে না। নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের কিছু কর্মী তারা ট্রাইব্যুনালে জিতলেন, হাইকোর্টে জিতলেন, সুপ্রিম কোর্টে জিতলেন, সেই রায় কার্যকর তারা করছেন না, বারে বারে কোর্টে আসতে হচ্ছে। এই গরিব মানুষগুলো কোত্থেকে আসবে? এবং সেই আন্দোলনের যারা নেতা নেত্রী আছেন তারাও তো তৃণমূল কংগ্রেসের অনুসারী। তা সত্ত্বেও কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার ওই গরিব মানুষদের যে অধিকার, ন্যায্য অধিকার, আইনি অধিকার, তাকে স্বীকৃতি দিচ্ছে না। সেই স্বীকৃতির জন্য আমাদের বারবার আদালতে আসতে হয়। এবং চিফ জাস্টিস বলেছেন আগের দিন, আমি পরের দিন তো চাইবো সরাসরি এদের জেলে পাঠিয়ে দিন। এরা প্রতিদিন প্রতি মুহূর্তে নাটক করছেন যাতে আদালতের আদেশকে অমান্য করা যায়। স্যার, আর পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিমণ্ডলে কান পাতলে একটা কথা শোনা যাচ্ছে যে হোটেলে আগুন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কপাল। যবে থেকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পদার্পণ, বারংবার যখনই খাদের কিনারায় গেছে তখনই দেবদূতের মতো কেউ এসে তাকে উদ্ধার করেছেন। একা দিলীপ ঘোষ, এবার কি দেবদূতের মতো মমতা না না, আপনারা এইসব দেখুন, এই মিডিয়া এগুলো তারা আসল সত্যকে আড়াল করার চেষ্টা করেন। আমি তো প্রথম থেকে বলে আসছি যে মমতা সরকার দূর থেকে পরিচালনা করছেন RSS। আজকে জগন্নাথ মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ছিলেন শুভেন্দু, এবং উদ্ঘাটনের সময় চলে গেলেন দিলীপ বাবু। এই সবটাই তো RSS এর ধারাবাহিক প্রক্রিয়া। আজকে যারা দিলীপ বাবু সমালোচনা করছেন তারা শুধু ভোটের আগে সমালোচনা করছেন, কিন্তু তারাও আগামী দিনে দেখবেন যে মমতা ঠিক কাজ করেছেন। কেন? মমতা ধর্মকে রাজনীতিতে ব্যবহার করছেন, যেটাই RSS এর মূল লক্ষ্য। অতএব এই কাজগুলোকে সব মনে করবেন RSS এর কাজ, পরিকল্পনা, এর বাইরে কিছু না। সে দিলীপ বাবুও বাইরে না, শুভেন্দু বাবুও বাইরে না। এবং RSS এর মুখপত্রে বারবার লেখা হবে মমতাকে ডিস্টার্ব করা যাবে না। কেন? মমতা যেভাবে RSS এর কার্যসূচিকে রূপায়িত করছে, সেই রকম সূক্ষ্মতার সঙ্গে রূপায়িত করার মতো বিজেপির কোনো নেতার সাধ্য নেই। একদমই স্যার, আমার শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। আর দিলীপ ঘোষ একদম জগন্নাথ ধামের উদ্বোধন এবং সেখানে সস্ত্রীক উপস্থিত হয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে পাশাপাশি তাকে দেখা গেল। দিলীপ ঘোষকে এখন তৃণমূল নেতারাই ডিফেন্ড করতে নেমে পড়েছেন, এর পেছনে নামবে তো। আরে একই তো, আবার সে ঘুরে ফিরে বলতে হচ্ছে। আপনারা দেখবেন যেটুকু বিরোধিতা হচ্ছে, সেই বিরোধিতাটা শুধু মানুষের কাছে, এইটা অভিনয় জগতে যেমন হয় বোঝাবার জন্য যে বিরোধী পরিষদটাতে আমরা আছি, বামেদের বিরোধী পরিষদ নেই, এইটা বোঝাবার চেষ্টা, এই বিভ্রান্তির চেষ্টার জন্যই এটা। তা না হলে দিলীপ ঘোষকে তৃণমূল বাঁচাবে, তৃণমূল নেতাদের দিলীপ ঘোষ, RSS, শুভেন্দু, সময় থেকে সময়ান্তরে এক এক নেতা বাঁচাতে আসবেন। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। আমার শেষ প্রশ্ন আপনার কাছে। একটা প্রশ্ন উঠছে, একদিকে জগন্নাথ ধামের উদ্বোধন, মুখ্যমন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গের প্রতি বাড়ি বাড়ি পৌঁছে যাবে জগন্নাথ ধামের প্রসাদ এবং ছবি, আর সরকারের প্রচেষ্টায় এই প্রকল্প কি করা যায়? আমি তো সম্পূর্ণ অসাংবিধানিক। এটা তো আপনার যখন দুর্গাপুজোকে চাঁদা দেওয়া হলো তখন থেকেই আমি বলে আসছি, ইমাম ভাতাকে যখন দেওয়া হলো তার বিরোধিতা করে আসছি। সরকার সরাসরিভাবে ধর্মীয় উন্মাদনা তৈরি করছেন। মমতা প্রকৃতপক্ষে মৌলবাদীকেই কিন্তু প্রশ্রয় দিচ্ছেন, এটা বোঝা উচিত।